তোমরা সবাই কিন্তু জানো যে চুম্বক লোহাকে আকর্ষণ করে। শুধু লোহা নয়, যে কোনো ফেরোম্যাগনেটিক যে মেটালগুলো আছে, নিকেল, কোবাল্ট, এদেরকেও কিন্তু লোহা মানে চুম্বক আকর্ষণ করতে পারে। ঠিক আছে, এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ বার ম্যাগনেট। বার ম্যাগনেট শব্দটা তোমাদের অসুবিধা হতে পারে, ওই জন্য এর বাংলাটা প্রথম লিখছি। এটা হচ্ছে দণ্ড চুম্বক। বার শব্দের অর্থ এখানে দণ্ড, দণ্ডাকার, ওই জন্য দণ্ডের মতো দেখতে বলে দণ্ড। ঠিক আছে, চুম্বক। এই যে এটাকে যদি আমরা বি চিত্র ধরে নিই, এটাকে যদি আমরা এ চিত্র ধরে নিই, তাহলে এ আর বি দুটোতেই তুমি দণ্ড চুম্বক দেখতে পাচ্ছ। এটাকে অনেক বেশি সায়েন্টিফিক ফিগারে রাখা হয়েছে, আর বিটাকে নর্মাল ন্যাচারাল ফিগারে রাখা হয়েছে। ঠিক আছে, ফিল্ড লাইন্স মানে হচ্ছে ক্ষেত্র। ঠিক আছে, লাইন শব্দের অর্থ হচ্ছে রেখা। তো আর ম্যাগনেটিক শব্দের অর্থ হচ্ছে চুম্বকীয়। ঠিক আছে, অর্থাৎ চুম্বক সম্পর্কিত। তো চুম্বক থেকে আগত যে ক্ষেত্ররেখা, চুম্বক থেকে আগত যে ক্ষেত্ররেখা, সেগুলোকে এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলা হচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা বলছি, এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা কী, এইটা জানাটা খুব জরুরি। কারণ তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু এনসিইআরটি পড়ে কোনো লাভ হবে না। এনসিইআরটির প্রথম যে কনসেপ্ট ইলেকট্রোম্যাগনেটের, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ বার ম্যাগনেট। ঠিক আছে, তো দেখো এই যে চুম্বক, আমরা বললাম যে কোনো ফেরোম্যাগনেটিক মেটালস, ফেরোম্যাগনেটিক মেটালসকে চুম্বক আকর্ষণ করতে পারে। তো আকর্ষণ করে কি করে? নির্ঘাত ওই যে মেটালগুলো আছে বা ধাতুগুলো আছে তাদের উপর চুম্বক বল প্রয়োগ করে এবং তাদেরকে নিজের কাছে টেনে আনে। রাইট? তার মানে চুম্বক যে বলটা প্রয়োগ করছে এবং প্রয়োগ করে ওদেরকে নিজের কাছে টানছে, ঠিক আছে, সেইটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিসরে ব্যাপ্ত থাকে। অর্থাৎ কোনো জিনিস যেটা ঘটছে, ধরো কোথাও পরমাণু বোমা পড়লো বা যে কোনো বোমা পড়লো, বা কালী পুজোর সময় কালী পটকা ফাটাও, তার তো আওয়াজ সারা ভারতে বিস্তৃত হয় তা নয়। কালী পটকা তুমি একটা পাড়াতে ফাটালে সেটা কিছু দূর অবধি যায়, তার মানে যে আওয়াজ তার পরিসর একটা কিছু দূর অবধি থাকে। সেরকম চুম্বকের যে আকর্ষণ করার ক্ষমতা, আমরা এক্স্যাক্টলি ক্ষমতা বলবো না, এখানে ফোর্স বলবো, বল বলবো, যেহেতু ফিজিক্স পড়াচ্ছি টার্মগুলোকে ঠিকঠাক রাখতে হবে, কারণ আমরা জানি বল আর ক্ষমতা দুটো আলাদা জিনিস হয়। ঠিক আছে, তো চুম্বকের আকর্ষণ করার, লোহা বা যে কোনো ফেরোম্যাগনেটিক যে মেটালগুলো আছে তাদেরকে আকর্ষণ করার যে বল, সেটা চুম্বক একটা নির্দিষ্ট পরিসর জুড়েই কিন্তু চাপাতে পারে তাদের উপর। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বে তুমি যদি চুম্বক থেকে লোহাকে নিয়ে যাও বা যে কোনো ফেরোম্যাগনেটিক মেটালকে নিয়ে যাও, সে কিন্তু আর আকর্ষিত হবে না। তার মানে একটা নির্দিষ্ট গণ্ডির বা পরিসরের মধ্যে এলেই চুম্বক কিন্তু তার উপর একটা আকর্ষণ বল কী করতে পারে, চাপাতে পারে, এবং যার ফলে সেই বস্তুটা মানে সেই ধাতুটা যদি ফেরোম্যাগনেটিক হয় সে চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। ঠিক আছে, লোহা হলে লোহা আকৃষ্ট হবে। তো ওই যে নির্দিষ্ট পরিসর জুড়ে একটা নির্দিষ্ট সীমানা বরাবর বিস্তৃত হয় এই চুম্বকের চৌম্বকীয় বল, তো সেইটাকে দেখানোর জন্য আমরা চুম্বকীয় ক্ষেত্ররেখাকে ব্যবহার করি। ক্লিয়ার হয়েছে? তার মানে চুম্বকীয় ক্ষেত্ররেখা, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ নাথিং বাট দ্য এক্সপ্যানশন অফ ম্যাগনেটিক ফোর্স। অর্থাৎ এই যে চুম্বকীয় ক্ষেত্ররেখা, একে অনেক সময় বলা হয় চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা। এটাকে আবার কি বলা হয়? চুম্বকীয়, এই জায়গায় যদি তুমি বল শব্দটা লিখে দাও তাহলেও ভুল হবে না, চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা। এবং ইংলিশে একে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ ফোর্স অফ বার ম্যাগনেট। এই জায়গাটা অফ ফোর্স, বলের মানে অফ ফোর্স। ঠিক আছে, এর শব্দ অর্থে আমরা ইংলিশে ফোর্স অফ ব্যবহার করি, বল বলতে ফোর্স। ঠিক আছে, তো চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা, তার মানে যদি তোমাকে কখনো দেয় চুম্বকীয় বলের রেখা বা চুম্বকীয় বল ক্ষেত্ররেখা বা চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা, এরকম বাংলায় খটোমটো বাংলা দিয়ে দেয় গুগলে, তখন ভয় পাবে না, তোমরা বুঝবে যে চুম্বকীয় ক্ষেত্ররেখা যা, ওইগুলো একই জিনিসকে বোঝাচ্ছে। এটা গেল প্রথম কনসেপ্ট। তোমরা জানো, আমি বারবার বলেছি, শুধু লাইন বাই লাইন পড়াটাই কিন্তু এনাফ নয়। ঠিক আছে, কালকে আমি দেখলাম আমাদের একজন আছেন, উনি একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু কোশ্চেন, যেগুলো আমি এই গ্রুপ মানে আমাদের ভিডিওতেই করাবো, তো সেখান থেকে কিছু কোশ্চেন শুনে উনি আলোচনা করছেন, দেখলাম খুব কদাচিৎ এক দুজন অ্যান্সার দিচ্ছে, সামনে পরীক্ষা আছে তাও এত খারাপ অবস্থা কেন? এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে অনেকে কনসেপ্ট বুঝতে পারে না, আর অনেকে কনসেপ্ট বোঝে। তো উনি ঠিকই বলেছেন, আমাদের যিনি করাচ্ছিলেন উনি একটা কথা লিখেছেন, সেটা একদম কারেক্ট কথা, যে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অপশানগুলোকে চেক করতে হবে।
ঠিক আছে, মনে রাখবে তুমি কনসেপ্টও করে গেছো, তুমি ভালো করে পড়েও গেছো, খাটাখাটনিও করেছো, অথচ অপশানের ভাষা তুমি বুঝতে পারোনি, যার ফলে তুমি অ্যান্সার দিতে পারবে না। এরকমও রেল করে। আর এটা করে তার কারণ হচ্ছে এই যে এক্স্যাক্ট এই ইংলিশগুলোর বাংলা করা পসিবলই নয়, জোর করে করে আমাদের বাংলা করানো হয়, এবং সেই বাংলাগুলো ইংলিশের থেকে আরও ভয়ানক হয়, সেগুলো বোঝাই যায় না, কারণ আমরা সচরাচর সেরকম বাংলা ব্যবহার করি না, যার ফলে প্রবলেমটা হয়। তো আমি এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা বা চুম্বকীয় ক্ষেত্ররেখা। তো আমি এটা এতক্ষণ ধরে কী জানলাম, যে চুম্বকীয় ক্ষেত্ররেখা কি জাস্ট কিছুই নয়, চুম্বক আকর্ষণ করার জন্য যে বল প্রদর্শন করে তার সীমানাকে নির্দেশ করে, বা সেই বলই হচ্ছে এই চুম্বকীয় ফিল্ড লাইন্স। ঠিক আছে, অর্থাৎ এই চুম্বকীয় ফিল্ড লাইন্স কিছুই না, জাস্ট চুম্বকীয় বল। এটা কিছুই নয়, এটা কি চুম্বকীয় বল প্রদর্শন করার যে পরিসর সেটাকেই নির্দেশ করে এটা। তো চুম্বকীয় বল বলতে পারো একে। ঠিক আছে, ম্যাগনেটিক ফোর্স, চুম্বকীয় বল বা ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। হলো ক্লিয়ার? ওকে, এটুকু বোঝা গেছে। এবার দেখো, আমরা একটা টেবিলের ওপর, যেমন এই চিত্রে বি চিত্রে দেখতে পাচ্ছ, আমরা টেবিলের ওপর যদি একটা দণ্ডচুম্বককে রাখি তোমার বাম দিকে নর্থ এবং ডান দিকে সাউথ করে, ঠিক আছে, বা তুমি ডান দিকে সাউথ বাঁ দিকে নর্থ যে কোনোভাবে রাখতে পারো, কিছু যায় আসে না, যেমন করে পারো তুমি যদি রাখো, তুমি দেখবে ওর ওপর যদি তুমি লোহার মিহি গুঁড়ো যদি ছড়িয়ে দাও, এরকম আস্তে 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 যদি ছড়াতে থাকো, এবং আস্তে আস্তে যদি সেই ছড়ানোটা বেশি করতে থাকো, বাড়াতে থাকো, তুমি দেখবে ওরা ডেফিনেটলি চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে, এবং ওরা নির্দিষ্ট একটা প্যাটার্নে আকৃষ্ট হচ্ছে। যেমন দেখো এখানে দেখো একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করেছে, কিন্তু দেখতে পাচ্ছ এরকম গোল 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 গোল, যেমন দেখো এখানে দেখো কীরকম একটা গোল 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 গোল, নিচে নিচে দেখো কেমন একটা গোল 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 প্যাটার্ন তৈরি করেছে। অর্থাৎ একটা সার্কুলার, আমি সার্কুলার শব্দটা তোমাদের বোঝানোর জন্য বলছি, এক্স্যাক্টলি এটাকে সার্কুল বলা হয় না, তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি সার্কুলার একটা, কেমন সার্কুলার সার্কুলার একটা, যেমন দেখো এখানে দাগ 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 রেখা 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 তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই যে একটা নির্দিষ্ট প্যাটার্নে এরা দেখো আকৃষ্ট হচ্ছে। কোনো আবার দেখো একটা জিনিস দেখো, আমরা জানি যে এটা হচ্ছে চুম্বকের মেরু, এই যে এটা নর্থ, এটা চুম্বকের মেরু, এটা সাউথ, এটাও চুম্বকের মেরু। ঠিক আছে, এটা একটা মেরু, এটা একটা মেরু। ঠিক আছে, মানে পোল বলি আমরা, জানি যে মেরু বলতে আমরা কি বুঝি, পোল বুঝি, রাইট? আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে চুম্বকের একটা মেরু, এটাকে আমরা কি বুঝি, এটাকে আমরা বলি পোল, POLE। ঠিক আছে, এটাকে আমরা বলি পোল, এটাকেও বলি আমরা সেন্টার। ঠিক আছে, চুম্বকের মধ্যস্থল, সেন্টার। ঠিক আছে, তো আমরা যেটা দেখবো যে সেটা হচ্ছে এটা মেরু, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, বা মধ্য কেন্দ্র বলতে পারো, মাঝখান, সোজা কথা বলতে। এই যে মাঝখানে দেখো, মাঝখানে তুমি একটা জিনিস খেয়াল করো, যে এই যে তুমি চুম্বক এই লোহার যে মিহি গুঁড়োগুলো দিয়েছো সেগুলো দেখো কম এখানে জড়ো হয়েছে, দেখো কম জড়ো হয়েছে। আর পোলের কাছে অর্থাৎ মেরুর কাছে দেখো বেশি পরিমাণ জড়ো হয়েছে, যে কালো 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 এগুলো সব দেখো বেশি জড়ো হয়েছে। এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে চুম্বকের কিন্তু দেখো জড়ো কোথায় বেশি হবে, যেখানে ও টানছে বেশি, আকর্ষণ করার ক্ষমতা যেখানে বেশি চুম্বকের, সেখানে বেশি পরিমাণ জিনিস যাবে, আর যেখানে আকর্ষণ করার ক্ষমতা কম সেখানে কম পরিমাণ জিনিস যাবে। তার মানে একটা জিনিস বলতে পারছি আমরা যে মেরুতে আকর্ষণ বল বেশি, মেরুতে চুম্বকের আকর্ষণ বল বেশি, আকর্ষণ বল বেশি। ঠিক আছে, মেরুতে চুম্বকের আকর্ষণ বল বেশি, আর মাঝখানে আকর্ষণ বল কম। আকর্ষণ বল কম, তাই জন্যই তো এখানে কম পরিমাণ কি গেছে, ওই যে লোহার গুঁড়ো জড়ো হয়েছে। ঠিক আছে, আকর্ষণ বল কম। ক্লিয়ার হয়েছে? এখানে আকর্ষণ বল বেশি, এখানে আকর্ষণ বল কম। দেখো দুই মেরুতে কিন্তু আকর্ষণ বল বেশি হওয়ার কারণে ওই যে আয়রন ফিলিংস, যেটাকে আমরা বলি লোহার মিহি গুঁড়ো, সেটা দেখো বেশি পরিমাণ জড়ো হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করো, তুমি যদি এগুলোকে একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজাও, ঠিক আছে, একটা দেখো নির্দিষ্ট প্যাটার্নে যদি সাজাও, তাহলে দেখো এরকম হচ্ছে না কি সেগুলো, সেই প্যাটার্নটা কি এরকম হচ্ছে না? দেখো তো, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, দেখো প্যাটার্নটা এরকম, দেখো এরকম 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 সার্কেল সার্কেল মতো হচ্ছে। নিচের দিকটা আমি রাখছি না, এই তো হজবল হয়ে যাবে, তাই ওপরে একটা এঁকে দেখালাম। নিচের দিকে তুমি যে সার্কেল করো দেখো অর্ধবৃত্ত মতো চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এই ফিল্ড লাইন্সগুলো, এগুলো হচ্ছে ফিল্ড লাইন্স, মানে যেভাবে, যে আঙ্গিকে, যে ভাবে, মানে যে পদ্ধতিতে ওই আয়রন ফিলিংসগুলো চলে আসছে, মানে সজ্জিত হচ্ছে, সেই যে পদ্ধতিটা, সেই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। কারণ এই ফিল্ড লাইন্সগুলো তৈরি কেন হচ্ছে, ম্যাগনেট যেভাবে আয়রন ফিলিংসকে বলছে, ভাই তুই আমার চারপাশে সজ্জিত হ, মানে আমি তো ওই আমি হচ্ছি চুম্বক, আমি ওই আয়রন ফিলিংসগুলোর উপরে বল প্রয়োগ করছি, তার ফলে ওই আয়রন ফিলিংসগুলো একটা নির্দিষ্টভাবে সজ্জিত হয়ে যাচ্ছে। তার মানে আমি যেভাবে বল প্রয়োগ করছি, ও সেভাবে সজ্জিত হচ্ছে। তার মানে আমার বল প্রয়োগ করার প্যাটার্নটাই হচ্ছে
ওর সজ্জিত হওয়ার প্যাটার্ন। তার মানে এই যে লাইনগুলো পড়েছে এগুলো বেসিক্যালি আয়রন ফিলিংসের সজ্জিত হওয়ার প্যাটার্ন তো বটেই, প্লাস এগুলো আরেকটা জিনিসকে প্রদর্শন করছে যে চুম্বক কীভাবে তাদের উপর বল প্রয়োগ করছে। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। তার মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চুম্বক যেভাবে যেভাবে বল প্রয়োগ করছে সেটা কী আঙ্গিকে বল প্রয়োগ করেছে তারই প্যাটার্ন এগুলো। ঠিক আছে, এই জন্য চুম্বক ক্ষেত্ররেখার উপরে ব্যাপক প্রশ্ন আসে। ঠিক আছে, এগুলো জাস্ট একটা সাজানো নয়, এগুলো বল কীভাবে প্রযুক্ত হচ্ছে, চুম্বকীয় বল ম্যাগনেটিক ফোর্স, তার কিন্তু একটা প্যাটার্ন এটা। তো আমরা প্রথম কথা কি বুঝলাম, এই লাইনগুলো হচ্ছে বেসিক্যালি চুম্বকীয় বল কীভাবে প্রদর্শিত হচ্ছে চুম্বক দ্বারা সেইটার একটা প্যাটার্ন এটা। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট যেটা বলছি এখন, সেটা হচ্ছে এই চিত্রটাও আরেকবার বলে দেবো, আমি বারবার বলবো যাতে তোমাদের মাথায় একটা ভিডিওতেই ঢুকে যায়। অনেকে বলবে স্যার রিপিট কেন করছেন, রিপিট করছে এই কারণে, তুমি যদি খুব মাস্টার হয়ে থাকো তাহলে তুমি তো বই পড়েই চলে যেতে পারো, তোমার ভিডিও দেখার দরকার নেই, কিন্তু যারা পারবে না তাদের জন্য আমার ক্লাস। তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, নর্থ থেকে সাউথে যায় না সাউথ থেকে নর্থে যায়, কারণ এটা তো একটা হাফ সার্কেল টাইপের প্রায়, মানে এটা অ্যাকচুয়ালি হাফ সার্কেল বলে না, এটাকে কী বলে তাও বলে দিচ্ছি। এটাকে বলা হয় ক্লোজড, এই শব্দগুলো একদম মাথায় রাখবে, কার্ভ, CURVE, ঠিক আছে, বা লুপ, ক্লোজড কার্ভ বা লুপ। কি বলা হয়? ক্লোজড কার্ভ বা লুপ। ক্লোজড কার্ভ কাকে বলা হয়? দেখো, সার্কেল বা হাফ সার্কেল তোমরা জানো, অর্ধবৃত্ত বা বৃত্ত তোমরা জানো। কার্ভ বা লুপ তাকে বলা হয় যে কোনো প্রকারে কিন্তু সার্কেল তৈরি হচ্ছে না। ঠিক আছে, বৃত্ত এক ধরনের কার্ভ, ঠিক আছে, কিন্তু বৃত্তাকার নয় এই কার্ভগুলো। এগুলো কেমন হয়? এগুলো নর্থ থেকে শুরু হয় এবং সাউথে দিয়ে ঢুকে দণ্ডচুম্বকের মধ্যে ঢুকে আবার নর্থ থেকে শুরু হচ্ছে, আবার সাউথে যাচ্ছে, মানে এটা একটা এরকম প্যাটার্নে এটা বারবার রিপিটেড হতে থাকে। এই ক্লোজ শব্দের অর্থ হচ্ছে, দেখো এর কোনো মুখ খোলা নেই, দেখো জোড়া, মানে এর মধ্যে যদি কেউ ঢুকে যায় সে আর বেরোতে পারবে না। ঠিক আছে, কোনো মুখ খোলা নেই, যে এরকে বলা হয় ক্লোজড, মানে বন্ধ। কার্ভ শব্দের অর্থ বক্ররেখা, সোজা কথা বলতে বাংলায় তুমি কার্ভকে কী বলতে পারো? বক্ররেখা বলতে পারো। মানে এটা ঢুকছে দণ্ডচুম্বকের মধ্যে ঢুকলো এবং বেরিয়ে গেল। ঠিক আছে, দণ্ডচুম্বকের মধ্যে ঢুকলো এবং বেরিয়ে গেল, মানে এই যে লাইনটা, এই লাইনটা ঢুকলো, এই দণ্ডচুম্বকের মধ্যে ঢুকলো, ঠিক আছে, ঢুকলো, আবার এই নর্থ দিয়ে আবার বেরিয়ে গেল, আবার এলো, আবার সাউথ দিয়ে ঢুকলো দণ্ডচুম্বকের মধ্যে আবার বেরিয়ে গেল। এটা নিচেও হয়, এটা সব জায়গায় হয়। এটা দিয়ে একটা প্রশ্ন আসছে, আমি বলে দেবো, প্রশ্ন যখন করবো তখন বেটা বলে দেবো, আগে থিওরিগুলোকে খেয়াল করো। তার মানে আমি প্রথম কথা কি বললাম, যে এটা ক্লোজড কার্ভ, মানে বন্ধ বক্ররেখা, অর্থাৎ এর বাইরে একবার ঢুকে গেলে এর ভেতরে তুমি বাইরে বেরোতে পারবে না, এটা গেল প্রথম কথা, ক্লোজড কার্ভ। ঠিক আছে, এবার ক্লোজড কার্ভকে রেল আগের বার আরেকটাভাবে প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ বা লুপ। এটা তো কন্টিনিউয়াসই, দেখো এটা কি কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? কন্টিনিউয়াস শব্দের অর্থ যেটা চলছে, যেটা কোনোদিন শেষ হবে না, বিরতি নেই যার। দেখো এটা বিরতি নেই, এটা দেখো চলেই যাচ্ছে, এর কি কোনো বিরতি আছে? না, এটা একটা তোমাদের কন্টিনিউয়াস কার্ভ। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে যেটা কন্টিনিউ হয়ে চলেছে। ঠিক আছে, অনেক সময় বাংলা চটপট মনে আসে না, যেগুলো আমরা সচরাচর ইংলিশ বলি, ঠিক আছে, ওই জন্য মাথায় আসছে না। তো যাই হোক, কন্টিনিউয়াস কার্ভও এটাকে বলা হয়, ক্লোজড কার্ভ, বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কন্টিনিউয়াস কার্ভ। ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো দিয়ে কিন্তু রেল প্রশ্ন দেবে, মাথা রাখবে। এই যে বললাম শব্দ ঘুরিয়ে দেবে, তখন ওই মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, যে স্যার পড়ে এসেছি তো চ্যাপ্টার, তাও কেন পাচ্ছি না? এই জন্য পাচ্ছ না, কারণ তুমি ওয়ার্ডগুলোকে নজর দাওনি। তাও তাহলে কন্টিনিউয়াস বা ক্লোজড কার্ভ, এটা গেল প্রথম কথা। ঠিক আছে, এটা গেল। আর একটা জিনিস মাথা রাখবে, যে কি বললাম, এরা স্টার্ট হয় নর্থ থেকে, পয়েন্ট টু বি নোটেড, কোথায়? আউটসাইড অফ দ্য ম্যাগনেট। দুটো পয়েন্ট আছে এখানে, লিখে দিই, দুটো পয়েন্ট আছে এইখানে লিখছি, ঠিক আছে, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টকে দুটোভাবেই তো লিখতে হবে। কি দুটো পয়েন্ট? একটা হচ্ছে আউট, ঠিক আছে, আউটসাইড অফ দ্য ম্যাগনেট, নর্থ থেকে সাউথের দিকে যায়, পয়েন্ট টু বি নোটেড। আউটসাইড অফ দ্য ম্যাগনেট, নর্থ থেকে সাউথের দিকে যাবে, ঠিক আছে। আর ইনসাইডে সাউথ থেকে নর্থের দিকে যাবে, ঠিক আছে। ইনসাইডে কী হবে? সাউথ থেকে নর্থের দিকে যাবে। তোমরা এই প্যাটার্নটা দেখলেও বুঝতে পারবে। দেখো আউটসাইডে কী হচ্ছে, এই যে বাইরের দিকটা দেখো, দণ্ডচুম্বকের ভেতরটাকে দেখো না, বাইরের দিকটা দেখো। বাইরের দিকটা তুমি দেখতে পাচ্ছ, দেখো এই যে তীরটা দেখো কোন দিক দিয়ে যাচ্ছে, দেখো এই গেছে, ঠিক আছে, এই এসছে, অর্থাৎ নর্থ দিয়ে শুরু হচ্ছে, সাউথে যাচ্ছে। আর ভেতরে দেখো সাউথ দিয়ে শুরু হচ্ছে, নর্থে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এটাকে যদি ক্লোজড কার্ভ হতেই হয় তো এই প্যাটার্নই ওকে ঘুরতে হবে, আর সেই প্যাটার্নটাকেই ফলো করে রেল
প্রশ্ন দেয় যে আউটসাইড অফ দ্য চুম্বক কী হয় আর ইনসাইড অফ দ্য চুম্বক কী হয়। আউটসাইড অফ দ্য চুম্বক কী হয়, নর্থ থেকে সাউথে যায়, আর ইনসাইড অফ দ্য চুম্বক কী হয়, সাউথ থেকে নর্থে যায়। ব্যাস দেখো একদম ক্লিয়ার কাট, যেটা জানছি সেটাই তো লিখছি আমি এখানে, না বেশি কিছু তো লিখছি না। তো এগুলো তো চিত্র দেখেই বোঝা যায়। তো চিত্রটাকে একটু মনে রাখলে আর তার থেকে আসা কোশ্চেনগুলো কেমন হয় সেটা মনে রাখলে তুমি ইজিলি ক্র্যাক করে দিতে পারবে এই চ্যাপ্টারকে। ভেরি ইজি চ্যাপ্টার, খুব প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে। গেল। আর আগে আমি কি একটা কী বলেছিলাম যে পোলে বেশি হয়, ঠিক আছে, পোলে আকর্ষণ ক্ষমতা বেশি হয়। দেখো আয়রন ফিলিংসগুলো মানে যেগুলো তোমাদের ওই যেটাকে বলো লোহার গুঁড়ো, মিহি গুঁড়ো, সেটা দেখো আর মেরুতে এসে বেশি জমা হয়েছে, ঠিক আছে। এদিকে দেখো 2 মেরুতে বেশি জমা, মাঝখানে কম জমা, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি ফলো করো, এটাও কিন্তু প্যাটার্ন দিয়েও বোঝা যায়। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে মেরুতে কিন্তু দেখো এই যে লাইনগুলো আছে সেগুলো কাছাকাছি এসছে দেখো, আর মাঝখানে দেখো লাইনগুলো দূরে 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 চলে গেছে, ঠিক আছে। তো মনে রাখবে মেরুর কাছে এই লাইনগুলো কাছাকাছি আসে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে। কোথায় লিখি, এই জায়গায় লিখছি, ঠিক আছে। কাছাকাছি, কাছাকাছি, কারা কাছাকাছি আসে মেরুতে, ওই লাইনগুলো কাছাকাছি আসে, ঠিক আছে। একটু হজবরল হয়ে গেল, জাস্ট আ মিনিট, ঠিক আছে, জাস্ট আ মিনিট। কাছাকাছি, নিয়ার বাই, ঠিক আছে। কি হয়, এরা কাছাকাছি চলে আসে, আর কেন্দ্রে এরা দূরে থাকে। কোনগুলো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যত কাছাকাছি আসবে লাইন্সগুলো তত চুম্বকের আকর্ষণ বল সেখানে বেশি প্রদর্শিত হবে। মানে বলা যায় চুম্বকের আকর্ষণ বল যেখানে যেখানে বেশি সেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কাছাকাছি আসে। যেমন মেরুতে, পোলে চুম্বকের আকর্ষণ বল বেশি, সেই জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এখানে দেখো কাছাকাছি চলে এসছে। আর সেন্ট্রালে দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো দূরে দূরে থাকে, ঠিক আছে। এটা গেল আরেকটা বই। যা যা লিখবো তাই তাই দিয়ে প্রশ্ন আসবে, আমার হাত দিয়ে যা যা বেরোবে সে অনেকটা সেই কেমনভাবে বললাম জানো, যাই হোক বাদ দাও। আরেকটা জিনিস, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই লাইনগুলো কখনো একে অপরকে ইন্টারসেক্ট করে না, মানে একে অপরকে ক্রস করে না, ছেদ করে না, ঠিক আছে, ছেদ করে না, ঠিক আছে, ছেদ করে না। তোমরা বললো স্যার এইসব জিনিস তো এনসিইআরটিতে লেখা আছে, পড়ে নিলেই হলো। আরে বাবা পড়ে নিলে তো হলো, ব্যাপারটা তো বুঝে পড়ো, পড়লেই হয়ে গেল নাকি, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি যে পড়া আর বুঝে পড়ার মধ্যে পার্থক্য কী। শুধু বুঝে পড়া নয়, তোমাকে তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে অপশানে ভাষাগুলোকেও খেয়াল রেখে পড়তে হবে, শুধু বুঝে পড়লেও হবে না, ঠিক আছে। তো তাহলে ছেদ করে না, ছেদ করে না বলতে কী বোঝে, দেখো এই লাইনগুলোকে একে অপরকে ক্রস করেছে, দেখো এই একটা লাইন, এই একটা লাইন, এখানে কটা লাইন আছে, 1 2 3 4 চারটে লাইন আছে। এই 4টে লাইনের একটা লাইনও কি একে অপরকে ক্রস করেছে, ক্রস করেনি। তার মানে এরা একে অপরকে ছেদ কখনো করবে না। নিচের দিকে যদি আঁকি দেখবে এরা ওই নর্থ দিয়ে বেরোচ্ছে, সাউথ দিয়ে, সাউথে গিয়ে কী করছে, এরা দণ্ডচুম্বকের মধ্যে ঢুকছে এবং সাউথ দিয়ে ঢুকে আবার নর্থ দিয়ে বেরোচ্ছে, বাইরে নর্থ দিয়ে বেরিয়ে সাউথ দিয়ে ঢোকে, আর ভেতরে সাউথ দিয়ে ঢুকে নর্থ দিয়ে বেরোয়। এটা ন্যাচারাল ব্যাপার, কারণ কার্ভ হতো, এটা করতেই হবে যদি ঘুরতেই যায় ওকে, ঠিক আছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে এটা কোনোদিন একে অপরকে এরা ছেদ করে না, ঠিক আছে। এইবার এই যে ব্যাপারটা এটা কীভাবে হয় সেটা আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, যদি এটাকে চাও স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এই ব্যাপারটা এক্স্যাক্টলি কীভাবে হয়। চলো আগে পয়েন্টগুলোকে আরেকবার রিভাইজ করে দিই। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস বা ক্লোজড কার্ভ গেল। 2 নম্বর হচ্ছে এটা ম্যাগনেটের বাইরে নর্থ টু সাউথ, ভিতরে সাউথ টু নর্থ যায়। 3 নম্বর হচ্ছে পোলের কাছে ক্ষমতা বেশি, সেই জন্য এরা ক্লোজড, কাছাকাছি আসে। ক্লোজড মানে অ্যাকচুয়ালি কাছাকাছি আসা, সেটাও হয়, আর ক্লোজ মানে আবার বন্ধ, মানে দেখো এর কোনো মুখ নেই, ঠিক আছে, এর কোনো মুখ নেই, দেখো এর কোনো মুখ দিয়ে বেরোতে পারবে না একবার ঢুকলে, গেল। আর কেন্দ্রে এরা একটু দূরে দূরে থাকে, এরা কোনো দিনই একে অপরকে কী করে না, ছেদ করে না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা ভিডিও দেখার পরে বলবো। চলো লাস্ট পয়েন্ট, খেয়াল করে দেখো যা যা বললাম সেগুলো হচ্ছে কি না। দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো নর্থ থেকে দেখো বেরোচ্ছে আর ঢুকছে সাউথ দিয়ে, ঢোকার পরে ওরা কিন্তু এইভাবে আসবে, অর্থাৎ ম্যাগনেটের ভেতরে সাউথ দিয়ে ঢুকছে, নর্থ দিয়ে বেরোচ্ছে, কিন্তু বাইরে নর্থ দিয়ে ঢুকছে এবং সাউথ দিয়ে, মানে সাউথে গিয়ে শেষ হচ্ছে কথাটা বলবো না, যেহেতু শেষ কখনোই হবে না। অর্থাৎ বাইরে নর্থ দিয়ে সাউথ, ভেতরে সাউথ দিয়ে নর্থ। এবং একটা জিনিস দেখো, এমনটা নয় যে এরা কিন্তু একটা 2D প্লেন বা দ্বিমাত্রিক সমতলের উপরেই আছে। তোমরা হয়তো ভাববে, দেখো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাই না? এরকম দুটো ডাইমেনশন যার থাকে, দুটো মাত্রা যার থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ, তাকে আমরা বলি 2D ফিগার বা 2D সমতল বলি, অর্থাৎ দ্বিমাত্রিক সমতল। মনে রাখবে এটা দ্বিমাত্রিক সমতলে খালি নয়, এটা ত্রিমাত্রিক সমতলেও কাজ করে। অর্থাৎ
এই যে ম্যাগনেট, একটা ম্যাগনেটকে তুমি টেবিলের উপর বসানোর পর শুধু টেবিলের ওপরটাই তো তার তল নয়, তুমি যদি কাল্পনিকভাবে চিন্তা করো আপ ডাউনে একটা তল আছে, এপাশ ওপাশ যেখানে খুশি চিন্তা করো একটা তল আছে, তো যে কোনো তলে তুমি চিন্তা করতে পারো এই সেম ফিল্ড লাইন্স ওর কাজ করে, যে কোনো তলে তুমি চিন্তা করতে পারো। ব্যাপারটা মাথায় ঢুকছে না, একটু পরে একটা চিত্র এঁকে দেখাচ্ছি ত্রিমাত্রিক তল কেমন হয়। মনে রাখবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ এ 3D 3 ডাইমেনশনাল, অর্থাৎ ত্রিমাত্রিক হয়। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হয়? ত্রিমাত্রিক হয়, এক নম্বর কথা। এবং ত্রিমাত্রিক হওয়ার কারণে এরা কিন্তু সব কটা সমতলেই কাজ করে। এটা দিয়েও রেল প্রশ্ন দিয়েছে, এই জাস্ট কথাটা দিয়ে, যে সমস্ত সমতলে কাজ করে। ঠিক আছে, চলো তাহলে দুটো জিনিস দেখাবো এরপরে, ভিডিওটা দেখতে পেলে দুটো জিনিস দেখাবো, যে কিভাবে ত্রিমাত্রিক সমতল হয় এক, আর দুই হচ্ছে আরেকটা পয়েন্ট আছে সেটা বলে দেবো। এই হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল যে বললাম চিত্র, সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ। এদিকে আমি টোটালি তোমাদের 3 ডাইমেনশনাল একটা ফিগার রেখেছি, মানে 3 ডাইমেনশন বলতে কি বোঝায়, 3 ডাইমেনশনাল প্লেন। ঠিক আছে, 3 ডাইমেনশনাল প্লেন, প্লেন মানে হচ্ছে সমতল, PLANE, মানে এটাকে বাংলায় বলতে পারি আমরা, কোথায় লিখি, এখানে লিখি, ত্রিমাত্রিক, ঠিক আছে, সমতল, ঠিক আছে, ত্রিমাত্রিক সমতল। ওকে, আর অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড কীভাবে কাজ করে সেটা আমি তোমাদের এদিকে রেখেছি, দেখো যতটা পারি বোঝানোর চেষ্টা করেছি, এর ওপর বেস করে এই ছবিটা আমি এঁকে তোমাদের রেখেছি। এটা হচ্ছে তোমাদের ত্রিমাত্রিক সমতলের উপর ম্যাগনেটিক ফিল্ড কেমন করে কাজ করছে সেটা তোমাদের বোঝাচ্ছি। তার মানে আমি এটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, লিখেও দিচ্ছি, ম্যাগনেটিক বা চুম্বকীয় ক্ষেত্ররেখা, ম্যাগনেটিক ক্ষেত্ররেখা বা ক্ষেত্র বলরেখা বলতে পারো, কারণ আমি বললাম ক্ষেত্ররেখা বা ক্ষেত্র বলরেখা বোথ আর সেম। ঠিক আছে, তো এটা কিন্তু ত্রিমাত্রিক হয়। ঠিক আছে, ত্রিমাত্রিক হয় এবং সব সমতলে বা সকল সমতলে অবস্থান করতে পারে। এটা দিয়ে রেল প্রশ্ন দিয়েছে, ওই জন্য এত বকবক করছি ব্যাপারটা নিয়ে। সমতলে অবস্থান করতে পারে, ঠিক আছে, করতে পারে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, সব সমতলেরা অবস্থান করতে পারে। ঠিক আছে, জাস্ট এই ফিগারটাকে দেখো, তাহলে বেটার বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এবার আমরা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা অ্যাকচুয়ালি ফিজিক্সে তৈরি কী করে করা হয়, কীভাবে বোঝা হয় যে ওই প্যাটার্নে কাজ করছে। চলো দেখা যাক। এই হচ্ছে তোমাদের দণ্ডচুম্বক। আমরা একটা কাজ করছি, এইটা করার আগে একটা জিনিস একটু মাথায় রাখবে, যে একই মেরু একে অপরকে কী করে আকর্ষণ করে, একই মেরু বিকর্ষণ করে, একে অপরকে কী করে, বিকর্ষণ করে। ঠিক আছে, বিকর্ষণ করে। আর অপোজিট মেরু, বিপরীত মেরু, অপোমেরু, ঠিক আছে, একে অপরকে কী করে, আকর্ষণ করে। ঠিক আছে, আকর্ষণ করে, এটা মাথায় রাখবে। এবার আমরা একটা কাজ করছি, আমরা এইখানে কটা তোমাদের পয়েন্ট এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে আমাদের B পয়েন্ট, এটা হচ্ছে আমাদের C পয়েন্ট, এটা হচ্ছে আমাদের D পয়েন্ট, এটা হচ্ছে আমাদের E পয়েন্ট, এটা হচ্ছে আমাদের F পয়েন্ট। ঠিক আছে, এই কটা পয়েন্ট আমি এঁকেছি। ঠিক আছে, এবার প্রত্যেকটা পয়েন্টে আমি একটা করে কম্পাস এখানে রাখবো। ঠিক আছে, তো A পয়েন্টকে আমি মুছে দিলাম, বা চলো এখানেই করে দিচ্ছি, আমি এখানে একটা কম্পাসকে আমি রাখলাম। ঠিক আছে, B পয়েন্টে আমি একটা কম্পাসকে রাখছি। ঠিক আছে, C পয়েন্টে আমি একটা কম্পাসকে রাখছি, D পয়েন্টে আমি একটা কম্পাসকে রাখছি, E পয়েন্টে আমি একটা কম্পাসকে রাখছি, আর F পয়েন্টে আমি একটা কম্পাসকে রাখছি। ক্লিয়ার হয়েছে? এটুকু সবার মাথায় আশা করি ঢুকেছে। একটু এদিক ওদিক হয়ে গেছে, জাস্ট এ মিনিট, তবু একটা ঠিক করে দিই। এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটু এদিক ওদিক হয়ে গেছে, জাস্ট এ মিনিট, লেখাগুলো ঠিক করে না লিখলে তোমরা বুঝতে পারবে না। এইটা হচ্ছে আমাদের A, রাইট, এটা হচ্ছে আমাদের B, এটা C, এটা D, এটা E, এটা হচ্ছে আমাদের F। ঠিক আছে, এবার আমরা কম্পাসের মাঝখানে যে একটা নাট বল্টু থাকে সেটাকে এঁকে নিলাম। আমরা জানি কম্পাস হচ্ছে এমন একটা তোমাদের যন্ত্র যেটা নর্থ আর সাউথকে দেখায়। তো এখানে দেখো, এখানে যদি আমরা কম্পাসকে বসাই, এখানে নর্থ আছে, আর নর্থকে বিকর্ষণ করবে, তার মানে এটা নর্থ সাউথকে টানবে, একই মেরু বিকর্ষণ করে। তাহলে নর্থ যখন বিকর্ষণ করবে তখন এই কম্পাসের নর্থটা ঘুরে ওপর দিকে চলে যাবে। ইয়েস আর নো বলো? এই কম্পাসের যে নর্থ আছে সে ঘুরে ওপর দিকে যাবে,
আর নিচের দিকে তাহলে সাউথকে টানবে, এই নর্থ এই কম্পাসের সাউথকে টানবে, ইয়েস। আবার এই এ নামক কম্পাসের যে নর্থ, সে বি নামক কম্পাসের সাউথকে টানবে, তাহলে নর্থ উপর দিকে চলে যাবে। আবার এই বি নামক কম্পাসের নর্থ সি নামক কম্পাসের সাউথকে টানবে, তাহলে নর্থ উপর দিকে চলে যাবে। আবার এই সি নামক কম্পাসের যে নর্থ, সে ডি নামক কম্পাসের সাউথকে টানবে, তার মানে নর্থ এদিকে চলে যাবে। এর নর্থ এর সাউথকে টানবে, তারপরে নর্থ এদিকে চলে যাবে। এর নর্থ এর সাউথকে টানবে, তারপরে নর্থ এদিকে চলে যাবে। তুমি দেখতে পাচ্ছ যে আমরা একটা প্যাটার্ন পাচ্ছি এখানে। প্যাটার্নটা কেমন হচ্ছে একবার এঁকে দেখিয়ে দিই। এরকম একটা প্যাটার্ন পাচ্ছি, দেখো এরকম 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 করে গিয়ে একটা প্যাটার্ন পাচ্ছি। প্যাটার্নটা নর্থ থেকে শুরু হলো আর সাউথে গিয়ে কিন্তু এই যে ম্যাগনেট আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে। এন্ড হচ্ছে এই কথাটা আমরা বলবো না কখনোই, কারণ বেসিক্যালি এন্ড হয় না, ঠিক আছে। একটু আগেই বলেছি যে এটা ক্লোজ লুপ, মানে এটা কোথাও কোনো এর যে এরকম নয় যে এর এক মুখ খোলা, এরকম দু মুখ খোলা, এরকম কিন্তু এক্স্যাক্টলি নয়। এটা টোটালটা বন্ধ একটা লুপ, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝবে এবং আমরা এটাকে ক্লোজ লুপ বলি বা ক্লোজড কার্ভ বলি বা কন্টিনিউয়াস কার্ভও বলতে পারি, ঠিক আছে। তো এই নর্থ থেকে শুরু হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটা, এখানে গিয়ে শেষ হচ্ছে। এবং এরকম তুমি যদি আরও এখানে ছোটো 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 লাইন দেখো বা কম্পাস দেখো, তুমি দেখতে পাবে এরকম এরকম লাইন তৈরি হচ্ছে এখানে। এর ওদিকেও হতে পারে এরকম 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 লাইন কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং তুমি দেখবে যে এর নিচের দিকেও এরকম লাইন তৈরি হয়েছে। যদি কম্পাসকে রাখো ছোটো 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 এরকম কম্পাসকে তুমি যদি রাখো, দেখবে ওরা এরকম ঘুরে 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 এরকম একটা লাইন মতো তৈরি করছে। এই যে কম্পাসকে বসানো হয়েছে, তার ফলে একটা যে যোগ করলে, এই যে বিন্দুগুলোকে যোগ করলে একটা লাইন আমরা পাচ্ছি। নর্থের যে দিক, নর্থগুলো এদিকে ঘুরে যাচ্ছে, প্রত্যেকটা নর্থ এদিকে ঘুরে যাচ্ছে। এটা কম্পাস না, এরকম হয়। কম্পাসের একদিকে এরকম কাঁটা মতো থাকে, আরেকদিকে এরকম খাল মতো থাকে। বিভিন্ন ডিজাইন করা হয়, তবে নর্মাল ট্র্যাডিশনাল কম্পাস এরকম দেখতে হয়। এই কাঁটা দিকটাকে আমরা নর্থ আর পেছন দিকটাকে আমরা সাউথ বলি বেসিক্যালি, ঠিক আছে। তো এই কাঁটাগুলো দেখবে এদিকে ঘুরে গেছে, প্রত্যেকটা কাঁটা যদি তোমাকে দেখাই, নেক্সট মিনিট, প্রত্যেকটা কাঁটা দেখবে এদিকে ঘুরে গেছে, এরকম এরকমভাবে ঘুরে গেছে প্রত্যেকটা কাঁটা, এরকম ঘুরে গেছে। মানে নর্থের দিকটা এদিকে ডিনোট করেছে, সাউথের দিকে ডিনোট করেছে। এই কম্পাসগুলো যে নর্থের দিক, সেটা কী করেছে, এর যে বড় দণ্ডচুম্বকের যে সাউথ তাকে ডিনোট করছে। মানে এগুলোকে অ্যাড করলে আমরা একটা ওরকম কার্ভ লাইন বা বক্ররেখা পাবো, এবং সেগুলো এইরকম প্যাটার্নে থাকবে, এরকম প্যাটার্নেই থাকবে, এরকম প্যাটার্নে থাকবে, ঠিক আছে। যেটা একটু আগে তোমরা কিন্তু ভিডিওতে দেখলে, ওকে। তো এই যে কার্ভ লাইন্স, এই কার্ভ লাইন্সগুলোই বেসিক্যালি কি, এগুলোই হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম যে চুম্বকীয় ক্ষেত্ররেখা, চুম্বকীয় বলের ক্ষেত্ররেখা বা চুম্বকীয় ক্ষেত্ররেখাও বলা হয়, ঠিক আছে। আর এরা কি প্রকাশ করে, এই চুম্বক, এখানে যদি তুমি আয়রন ফিলিংস দাও, মানে লোহার যে গুঁড়ো আছে সেটা তুমি যদি যাও, তুমি দেখবে যে এরা পোলে এসে বেশি হচ্ছে এবং মাঝখানে অল্প অল্প জমা হচ্ছে, দুই মেরুতে বেশি হচ্ছে, ঠিক আছে। আমি বললাম একটু আগে যে মেরুতে যেহেতু আকর্ষণ বল বেশি, দেখো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো মেরুতে এসে কাছাকাছি চলে আসে। এই নাম এখানে এ দেখো এইটা এগুলো দেখো চারটে রয়েছে, 1 2 3 4, এ দেখো কাছাকাছি চলে আসছে। আর কিন্তু কেন্দ্রে বা মাঝখানে কিন্তু যথেষ্ট দূরে দূরে থাকে, ঠিক আছে। বোঝাতে পারলাম আশা করি। তো এইভাবে আমরা চুম্বকীয় বলরেখা পাই। অর্থাৎ যখনই তুমি একটা দ্বন্দ্বচুম্বকের নর্থে তোমার কম্পাসকে বসাবে এবং তারপর পরপর এ বি সি ডি এরকম করে বিভিন্ন জায়গায় কম্পাসকে বসাতে থাকবে, তুমি তাদেরকে অ্যাড করলে একটা এরকম ক্লোজড কার্ভ লাইন পাবে, ঠিক আছে। এবং যেটা ম্যাগনেটের ভেতরে প্রবেশ করে, যদি দেখাই এটা ভেতরে কী হবে, ভেতরে দেখো সাউথ দিয়ে ঢুকবে, ঠিক আছে, সাউথ দিয়ে ঢুকবে এবং নর্থ দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। ভেতরে কিন্তু এটা সাউথ দিয়ে ঢুকবে এবং নর্থ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। তো এইটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি আমাদের চুম্বকীয় ক্ষেত্ররেখা বা চুম্বকীয় বলরেখা। এইভাবে ঢুকবে আবার এরকমভাবে ঘুরবে, এদিকেও তাই সেমভাবে ঢুকবে ঘুরবে, ঠিক আছে। অর্থাৎ মনে রাখবে বাইরে এরা নর্থ টু সাউথ যাচ্ছে, ভেতরে চুম্বকের ভেতরে সাউথ টু নর্থ যাচ্ছে, এইভাবে এটা কাজ করে, ঠিক আছে। আমরা এইভাবেই কিন্তু ব্যাপারটা পাই। একটু আগে তোমাদের একটা ভিডিও করেও দেখিয়েছি। তো যতটুকু পড়ালাম তার উপর বেস করে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেবো, চল। আচ্ছা, এই 3টে প্রশ্ন তোমাদের পরে অ্যাড করা হয়েছে, ওই জন্য দাগ নম্বরে রাখা হয়নি। একটি দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্র রেখা কীভাবে কাজ করে। দেখো, একটা দণ্ডচুম্বক, এ হচ্ছে দণ্ডচুম্বক, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এদিকে নর্থ আছে, এদিকে সাউথ আছে। চুম্বক ক্ষেত্র রেখাগুলো কেমন হয়, এইরকমভাবে কাজ করে, দেখতে পাচ্ছ, নিচ দিয়ে যদি দেখো এরকম, ঠিক আছে। সবসময় অপশানের দিকে তাকিয়ে কাজ করবে। আমি তো থিওরি পড়াচ্ছি বলে তোমাদের এভাবে পড়িয়ে দিচ্ছি, বাট অপশান দেখে কাজ করবে, ঠিক আছে।
তো প্রথম অপশান আমাদের কী বলছে, বর্ধ পূর্ণবৃত্ত। দেখো প্রথম কথা পূর্ণবৃত্ত তো নয়, ঠিক আছে, পূর্ণবৃত্ত তো নয়, তো কেটে দাও। বর্ধ অর্ধবৃত্ত দেখে মনে হতে অর্ধবৃত্ত বা অর্ধবৃত্ত নয়, কারণ এরা ভেতরেও প্রবেশ করে এবং এরা কার্ভ আকারে কাজ করে, ঠিক আছে, এরা কী করে, কার্ভ আকারে কাজ করে, এটাও কারেক্ট অ্যান্সার নয়। একটানা বক্রকেন্দ্র, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ছেদিত বক্ররেখা নয়, প্রথমেই বলেছি ছেদ করে না, ঠিক আছে। একটানা বক্ররেখা, এটা ইংরেজি হচ্ছে ক্লোজড অর কন্টিনিউয়াস, ঠিক আছে, ক্লোজড অর কন্টিনিউয়াস কার্ভড লাইন্স, ঠিক আছে, ক্লোজড অর কন্টিনিউয়াস কার্ভড লাইন্স। কার্ভড মানে হচ্ছে বক্ররেখা। তো পয়েন্ট টু বি নোটেড, এটা মাথায় রাখবে। আর এরা সবসময় নর্থ থেকে উৎপন্ন হয়, সাউথে গিয়ে ঢোকে, এটাও নর্থ থেকে উৎপন্ন হয়, সাউথে গিয়ে ঢোকে এবং ভেতরে সাউথ টু নর্থ যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো আলোচনা করা নয় কি, নয় অবশ্যই, একদমই, কিন্তু দেখো কেমন করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দিলেই গুলিয়ে ফেলো, এইটা করবে না। পরের প্রশ্ন, একটি দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কীভাবে কাজ করে। সেম টাইপের প্রশ্ন, কিন্তু দেখো কেমন লাইন বড় বড় রাখা হয়েছে, সবসময় একে অপরের কাছাকাছি অবস্থান করে। আমরা জানি যে দুটো পোল অর্থাৎ নর্থ এবং সাউথ, এই জায়গাগুলোতে রেখাগুলো কি হয়, কাছাকাছি আসে, ঠিক আছে, কাছাকাছি ইন্টারসেক্ট করবে না, আই এম সরি, কাছাকাছি কি করবে, আসবে, ঠিক আছে। কিন্তু যখনই মাঝখান দেখব, মাঝখানে মিড পয়েন্ট, সেখানে কিন্তু তারা দূরে দূরে থাকে। তো সবসময় কাছাকাছি আসে, এটা ভুল। কখনো একে অপরের কাছাকাছি আসে না, এটাও ভুল। কখনো কাছাকাছি আসে, কখনো দূরে অবস্থান করে, এটাই কারেক্ট। আর কোনোটাই সঠিক না, এটা তো ঠিক নয়, কারণ সি অপশান সঠিক হচ্ছে, ঠিক আছে। তো পোল যেখানে থাকবে অর্থাৎ মেরু যেখানে থাকবে সেখানে কাছাকাছি আসবে এবং মাঝখানে তারা দূরে চলে যায়, ঠিক আছে। চল পরের প্রশ্ন, বিবৃতি দিয়ে প্রশ্ন দিয়েছে। চৌম্বক ক্ষেত্র রেখাগুলি, এটা কিন্তু রেলওয়েতে পড়া প্রশ্ন। আচ্ছা, এই যে আগের প্রশ্নটা আর এটা রেলওয়েতে পড়া প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি 2022। তোমরা যে পিডিএফ আমাকে পাঠিয়েছিলে তার থেকে তোলা, তার বাংলা করা বেসিক্যালি, এবং বাংলাটা অত্যন্ত বাজে দেওয়া ছিল, আমি তাও ঠিকঠাক করেছি। তো চৌম্বক ক্ষেত্র রেখাগুলি চুম্বকের বলের প্রকৃতি প্রদর্শন করে। চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি চুম্বকের বলের ক্ষেত্রকে প্রকাশ করে। একটু আগে বলেছি দুটোকেই প্রকাশ করে, পয়েন্ট টু বি নোটেড। বলের প্রকৃতিকেও প্রকাশ করে, বলের ক্ষেত্রকেও প্রকাশ করে। বলের ক্ষেত্র বলতে কী বোঝায়, একটা দণ্ড চুম্বককে তুমি এখানে রাখলে, ঠিক আছে, নর্থ টু সাউথ তুমি এখানে রাখলে, নর্থ এবং সাউথ। এখানে যদি এখানে তুমি যদি আয়রন ফিলিংস এখানে যদি দাও, তুমি দেখবে আয়রন ফিলিংসগুলো পোলের কাছে বেশি আসছে, ঠিক আছে, পোলের কাছে ভর্তি হয়ে যাচ্ছে। একটু আগে যে চিত্র তোমাদের দেখেছি তাতে ছিল, ঠিক আছে। আর মাঝখানে অল্প 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 তুমি দেখতে পাবে, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রটা এইরকম একটা অংশ জুড়ে বিস্তৃত, এরকম একটা অংশ জুড়ে বিস্তৃত। যদি আমি 2Dতে দেখি আর 3D দেখলে আমি তোমাদের বলি সব কটা প্লেনে বিস্তৃত, প্রথমে পড়েছি যে সব কটা সমতলে থাকে, ঠিক আছে। তো এটা বলের ক্ষেত্রকে প্রকাশ করছে, অপরপক্ষে বলের প্রকৃতিকেও প্রদর্শন করছে। মানে পোলের কাছে তারা যে বলটা যে বেশ জোরালো আর মাঝখানে বল যে হালকা, সেটাও কিন্তু প্রকাশ করছে। তার মানে কারেক্ট অ্যান্সার উইল বি বোথ, অর্থাৎ দুটো বিবৃতি এখানে সঠিক, ঠিক আছে। এটা আর একটু ঘুরিয়ে দেওয়া ছিল, আমি অতটা ঘুরিয়ে দেইনি, মোটামুটি তোমাদের এই রেলওয়ে গ্রুপটির উপর বেস করে প্রশ্নটাকে রেখেছি, কারণ বাংলা করতে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ রেলওয়ে গ্রুপটির প্রশ্নগুলো এরকমই থাকে, ঠিক আছে। তো চলো এবার আমরা আমাদের দাগ নম্বর ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেগুলোতে চলে যাব। এমসিকিউতে যাওয়ার আগে একটা ছোট ঘোষণা, সেটা হচ্ছে ফিজিক্সের আমরা রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করছি, ঠিক আছে। এবং এখানে তোমরা এনসিইআরটি যে চ্যাপ্টারগুলো আছে, মেনলি 3টে চ্যাপ্টার, আমি বারবার বলছি। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের লাইট অর্থাৎ আলো, ঠিক আছে। 2 নম্বর যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে তোমাদের, যেটা আমি করাচ্ছি, অর্থাৎ ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম, ঠিক আছে, ম্যাগনেটিজম বলি আমি লিখছি, অর্থাৎ চুম্বকত্ব। আর 3 নম্বর যেটা আমি করাবো সেটা হচ্ছে তোমাদের কারেন্ট, ঠিক আছে, CURRENT। তোমরা যদি দেখো তো বিগত বছরে এই 3টে চ্যাপ্টার থেকে 99.99% প্রশ্ন রেলওয়ে গ্রুপ দিতে এসেছে, ঠিক আছে। বেগ, বল ইত্যাদি থেকে জাস্ট খুব সোজাসাপটা প্রশ্ন, নো নিউমেরিক্যালস এসছে, মানে বলতে পারো আসেইনি, বলতে পারো খুবই লো খুবই লো খুবই লো। শুধুমাত্র কারেন্ট, লাইট থেকে তো মারাত্মক প্রশ্ন এসছে, কারেন্ট, লাইট এবং ম্যাগনেটিজম, এই 3টে থেকে মারাত্মক লেভেলের কনসেপচুয়াল প্রশ্ন তোমাদের এসেছে। তো এই 3টে চ্যাপ্টার মাস্ট কমপ্লিট করানো হবে। দেখতে পাচ্ছি এনসিইআরটি লেখা আছে, সো ডেফিনেটলি এনসিইআরটি হবে। আর এনসিইআরটি আপডেটেড এনসিইআরটি, নট ওল্ড অ্যান্ড ওই ওর্ন আউট এনসিইআরটি, ওটা নয়, আপডেটেড এনসিইআরটি দিয়ে তোমাদের কিন্তু তোমাদের করানো হবে, ঠিক আছে, গেল। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে তোমাদের এখানে আরেকটা ব্যাপার বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথা রাখবে। ডিটেলস যে ক্লাসটা করানো হবে, ডিটেল যে ক্লাস করানো হবে, মানে যতটা ডিটেল দেওয়া যায়, ঠিক আছে, সেটা আমরা ফ্রি ক্লাসেই কভার করাবো। যে ফ্রি ক্লাস তোমাদের ইউটিউবে দেওয়া হচ্ছে, সেই ফ্রি ক্লাসে কিন্তু তোমাদের ডিটেল যে
ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু কভার করাবো। 90% ডিটেলস তুমি ইউটিউব ক্লাস থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? 90% ডিটেল তুমি কিন্তু ইউটিউব ক্লাস থেকেই পেয়ে যাবে, পয়েন্ট টু বি নোটেড। কারণ সবাই আমার ছাত্র। আমি এক্ষেত্রে কেউ যদি বলো স্যার টাকা দিচ্ছি তাহলে আমরা এক্সট্রা কিছু পাবো না কেন, দেখো টাকা দিয়ে এক্সট্রা কিছু পেয়ে পরীক্ষায় চাকরি পাওয়া যায় না, পয়েন্ট টু বি নোটেড। তুমি যদি এই কোর্স না নাও তাহলেও তুমি পরীক্ষায় পাস করে যাবে, যদি তুমি ভালো করে পড়াশোনা করো। আমি তো বলছি এই কোর্স নেওয়ার দরকারই নেই, তুমি জাস্ট ভালো করে পড়াশোনা করো, তুমি পরীক্ষা পাস করে যাবে, ঠিক আছে? এবার কোর্স করানোর কারণটা কী তাহলে? প্রচুর স্টুডেন্ট আছে যারা আমাদের বলছে যে স্যার পেড কোর্স করান, এটা হচ্ছে মেন কারণ। এবার তো অনেকে বলবে স্যার তা আমরা হচ্ছে এতটা টাকা এফোর্ড করতে পারবো না। দেখো ভেরি মানে লো অ্যামাউন্ট রাখা আছে 400 টাকা, মানে এর নিচে ফিজিক্সের কোর্স দেওয়া যায় না। বায়োলজি হলে 300 করে দিতাম, কিন্তু কিছু করার নেই। ফিজিক্সের কোর্সের ক্ষেত্রে এটা করা যায় না। আর এনসিইআরটি বেস কোর্স তুমি যদি কোথাও পড়ো, এত কম রেটে এনসিইআরটি কোর্স পাওয়া খুব চাপের ব্যাপার। এটা হচ্ছে গেল। আর এটা গেল। আর 2 নম্বর জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে 90% ডিটেলস আমাদের ফ্রি ক্লাসে কভার করানো হবে। এবার তোমরা বলবে তাহলে এখানে কী করানো হবে? তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিস ব্যাচ লেখা আছে, তার মানে যে এমসিকিউ তোমাদের আসছে, ঠিক আছে? এমসিকিউ তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে মারাত্মকভাবে আসছে, সেই এমসিকিউ পার্টটা কিন্তু তোমাদের অবশ্যই ফ্রিতে করানো হবে, তার সঙ্গে এখানেও করানো হবে, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? যত ডিটেলিং এমসিকিউ আছে, যা এমসিকিউ আছে সেগুলো এখানে করানো হবে, ওকে? এমসিকিউ পার্টটা করানো হবে। তোমরা জানো যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তাদের কিন্তু একটা করে ফ্রি ভার্সন, একটা করে পেড ভার্সন থাকে। আমরা সেটা করছি না, আমরা ডিটেলিংটা তোমাদের টোটালি ফ্রিতে করাবো। এবং তার সাথে সাথে যে এরকম আজকে যা প্রশ্ন দেখলে সেই প্রশ্নগুলো তোমাদের যেমন করানো হয়েছে, রেলওয়ে গ্রুপ ডিতে যা পড়েছে সেগুলো করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এমসিকিউ এবার যারা ভর্তি হবে তারা বুঝতে পারবে যে এখানে কী আছে। কারণ ভর্তি হওয়ার পরই দেখো এইগুলো তো আর যেহেতু পেড বলছি সেহেতু ফ্রিতে এগুলো দেওয়া পসিবল হবে না, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? সুতরাং এমসিকিউ পার্ট তোমাদের যেমন তোমরা যে দেখেছো যে টেক্সট বুক বা ইত্যাদি যে সমস্ত .com আছে তাদেরকে একটা ফিস দিতে হয় এবং তারা তোমাদের প্র্যাকটিস করে। এরকম প্র্যাকটিস ব্যাচ কোশ্চেনও থাকবে, ঠিক আছে? তোমরা এমসিকিউ টেস্ট দিতে পারবে, রান করতে পারবে, ওকে? এবার এটা কবে থেকে চালু হবে, কবে থেকে তোমার পেমেন্ট লিঙ্ক পাবে, সেটা তোমরা তোমাদের গ্রুপে থাকো, তোমাদের দেখো তোমাদের নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমাদের বলে দেওয়া হবে। আরেকটা জিনিস, 8670838797 এই যে নাম্বার, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা কারোর পার্সোনাল নাম্বার নয়, এটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ডু নট কল, প্লিজ হোয়াটসঅ্যাপ। কারণ অত কল নেওয়ার জন্য আমাদের কাছে কল সেন্টার নেই, উই আর জাস্ট স্মল এডুকেশনাল কমিউনিটি। আমাদের কাছে অত টাকা অত পয়সা নেই যে আমরা একটা কল সেন্টারকে হায়ার করবো। সো সবার কল নেওয়া কখনও পসিবল হবে না। হোয়াটসঅ্যাপ করার পরে একটু ওয়েট করবে প্লিজ, দয়া করে আমি বলবো অন্তত পক্ষে একটা বেলা ওয়েট করে যাবে। দেখবে সন্ধ্যের মধ্যে, সকালে করো, সন্ধ্যের মধ্যে রিপ্লাই মোটামুটি চলে আসবে। ওইটুকু ওয়েট করতেই হবে, কারণ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ রিসোর্স, দ্যাট মাচ মেম্বার্স যে আমরা এতটা ট্যাকেল করতে পারবো। কারণ আমরা যখন ম্যাথের পেড কোর্স চালু করেছিলাম তখনও দেখেছিলাম প্রচুর পরিমাণ কিন্তু তোমাদের চলে আসে, যার ফলে মেসেজ চলে আসে, কল চলে আসে, যার ফলে সেটা হ্যান্ডেল করা পসিবল হয় না। সুতরাং আমরা একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, তো সেখান থেকে আমরা এই এফর্টটা তোমাদের জন্য দিচ্ছি, যেহেতু রেলওয়ে গ্রুপটিকে মাথায় রেখে, ওকে? তো অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো একটা কথা বলি, এনসিইআরটিকে বাংলা করে, এবার তোমরা বলেছে বাংলা বই তো এনসিইআরটিতে অ্যাভেলেবেল আছে, ও বাংলা থেকে আমরা বাংলা করতে পারি না, ওটাতে হয় না বাংলা করা। ওখান থেকে কেটে কপি করে পেস্ট করে তাকে কোশ্চেন আকারে ফরম্যাট করা, ইটস নট ইম্পসিবল, মানে ইট নট জাস্ট পসিবল। তোমরা যদি কেউ আমার সঙ্গে কাজ করতে চাও বলো, আমি তোমাদের দেবো, তোমরা করে দিলে আমি সেটাকে অনেক রুপিস এখানে আমি কমিয়ে দেবো, ঠিক আছে? আমি পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, এই রুপিস কমানো বা বাড়ানো নিয়ে আমাকে দয়া করে কেউ বলবে না, কারণ আমি জাস্ট একজন টিচার, এটা দেখাশোনা করে ডব্লিউবি এক্সাম পোর্টাল। আর ডব্লিউবি এক্সাম পোর্টাল আমার একার ইউটিউব চ্যানেল নয়, আমি পড়াই বলে এটা ভাবো, বাট দ্যাট নট দ্য ট্রুথ অ্যাকচুয়ালি। তো এই যে হোয়াটসঅ্যাপ তোমরা এখানে করতে পারো, এমসিকিউ পার্টটা এখানে তোমাদের ফুললি কভার করানো হবে। আর তোমরা জানো যে ফিগার বেস এমসিকিউ অনেক সময় দেওয়া, যেমন একটা ফিগার বেস কোশ্চেন আমি আজকে আলোচনা করে দেবো, তোমার কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে সেখানে। তো এরকম ধরনের প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে, প্লাস আজকেও এখানেও যা যা করাচ্ছি ইম্পর্টেন্ট। মানে আমি এখানে বলতে চাইছি ফ্রি এবং পেড দুটোই ইম্পর্টেন্ট হবে। কোনো পেড স্টুডেন্ট যদি অহংকারী হয়ে ভাবো যে ফ্রিতে ক্লাস করবে না, তাহলে সে ভুল করবে, ঠিক আছে? এইটা কিন্তু একটা বড় কথা আমি বললাম, ঠিক আছে? যে ফ্রি ক্লাস করবে তার এই কোর্স নেওয়ার দরকারও নেই, কারণ যে ফ্রি ক্লাস করবে সে যদি বুঝে থাকো আমি ফ্রিতে যা যা বলছি, তাহলে তার এই কোর্স নেওয়ারও দরকার পড়বে না। আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি, তোমরা ফ্রিতেই কিন্তু অনেকটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম মানে যেটা কোর কথা, সেটা আমি আমার হৃদয় থেকে বললাম, ওকে? আমি চেষ্টা করবো, যেমন আজকে দেখো তোমাদের কতটা বুঝিয়েছি, এর আগে তোমার দেখে ওরকম ডিটেলেই তোমাদের ফ্রিতে করানো, এমন কোনো হওয়ার কথা নেই যে পেড কোর্স চালু হচ্ছে মানে এলেবেল হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। কনস্ট্যান্টলি ক্লাস আসবে, আমি চেষ্টা করবো সপ্তাহে 3টে থেকে 4টে ক্লাস দেওয়ার। আজকে তো ছোটো ক্লাস হবে, এরপর থেকে বড় ক্লাস আসবে। চলো এমসিকিউতে যাবো।
প্রথম প্রশ্ন তোমাদের বলছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ম্যাগনেটের বাইরে কোনমুখী হয়। একটু আগেই তোমাদের আমি এঁকেও দেখিয়েছি, বলেও দিয়েছি, ঠিক আছে। এই যদি আমাদের একটা ম্যাগনেট হয়, ঠিক আছে, যার এটা নর্থ, এটা সাউথ, তাহলে আমরা কি বললাম, নর্থ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে, এবং সেটা কোন দিকে যাবে, সাউথের দিকে যাবে, ঠিক আছে। তাহলে নর্থ থেকে সাউথের দিকে যায়, তো অ্যান্সার হবে তোমাদের নর্থ মানে আমাদের উত্তর, আর সাউথ মানে আমাদের দক্ষিণ, তো উত্তর থেকে দক্ষিণ মেরু, ঠিক আছে। এবার দেখো এখানে কেমন করে দিয়েছে, এখানে দক্ষিণ মেরুমুখী না উত্তর মেরুমুখী দিয়েছে, তো আমরা কী দেবো, দক্ষিণ দিকে মুখ করে আছে, তো আমরা দক্ষিণ মেরুমুখী হবে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো ম্যাগনেটের বাইরে কিন্তু দক্ষিণ মেরুমুখী হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ম্যাগনেটের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কোনমুখী হয়। দুটো প্রশ্ন ভেরি ইজি, সেই জন্য নিয়ে নিয়েছি। দেখো আলোচনা করছি বলে ইজি, যেই তুমি 2-3 দিন ফিজিক্স পড়বে না, ফিজিক্স ইজ অল অ্যাবাউট রিভিশন, তুমি যদি রিভিশন না দাও তুমি কিন্তু এই সিম্পল কোশ্চেনটাই ভুল করে দিয়ে চলে আসবে, ঠিক আছে। এখন দেখে অনেক ইজি মনে হতে পারে, এইসব কোশ্চেন স্যার জানি ইজি, এইসব দিচ্ছেন কেন এরকম মনে হতে পারে, পরীক্ষার সময় গিয়ে এগুলোই যখন স্টেটমেন্ট বেস করে একটু বড় বড় লাইনে দিয়ে দেয় তখনই গুলিয়ে ফেলে। দেখো বাংলা তো বাংলাই হয় রে বাবা, ঠিক আছে, সে তুমি এঁকে বেঁকে অন্যভাবে ঘুরিয়ে কথা বলো আর নর্মাল কথাটাকে সোজাভাবে বলো, আমি এখানে ইজিলি রেখেছি, পরীক্ষার সময় হয়তো লাইনটাকে আরও বড় করে দেওয়া হতে পারে, ঠিক আছে। তো ম্যাগনেটের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেমন হয়, একটু আগে বলেছি যে এটা যদি তোমাদের নর্থ হয় অ্যান্ড এটা তোমাদের সাউথ হয়, আমরা জানি যে ম্যাগনেটের ভেতরে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে যখন ঢুকছে, দেখো বাইরে এইভাবে বিহেভ করছে, করতে 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 সাউথ দিয়ে ঢুকছে এবং নর্থ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা উত্তর মেরুমুখী হবে। ভিতরে কিন্তু এরা কি হয়, উত্তর মেরুমুখী হয়, নর্থ দক্ষিণ মেরুমুখী। ভিতরে যখন হচ্ছে তখন উত্তর মেরুমুখী, মানে উত্তর দিকে যাচ্ছে, দেখো উত্তর মেরুর দিকে যাচ্ছে, ঠিকঠাক কোন দিকে রয়েছে, উত্তর মেরুর দিকে রয়েছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস এর, ঠিক আছে। ক্লিয়ার হলো, ইজি কোশ্চেন্স। চলো পরের প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডিতে এবছর 2022-এ যা প্রশ্ন উঠেছে সেগুলো আমি তুলেছি, চিন্তা করার কোনো কারণ নেই। তো নিচের কোনটি, একটু লাস্টের দিকে আছে, নিচের কোনটি ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্পর্কে ঠিক। দেখো এই ধরনের প্রশ্নগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখবে এই প্রশ্নগুলোকে রিপিট বারবার তুমি দেখতে পাবে যখন তুমি রেলওয়ে গ্রুপ ডি দেখবে। এটা বেসিক্যালি দণ্ডচুম্বকের উপর করাচ্ছি, আর নেক্সট দিন তোমাদের আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ সার্কুলার লুপটা করিয়ে দেবো, ঠিক আছে। আস্তে আস্তে ছোটো ছোটো করে ভিডিও দিয়ে প্রতিটা কমপ্লিট করিয়ে দেবো। তো নিচের কোনটি ম্যাগনেটিক ফিল্ড লাইন সম্পর্কে ঠিক। তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কখনো স্পর্শ করে না, আমি তোমাদের প্রথম যে পার্টটা করেছি সেখানে বলেছি ছেদ করে না, মনে করে দেখো কি বলেছিলাম, ছেদ করে না, তারপরে ছেদ করে না মানে তো স্পর্শ করে না, স্পর্শ করলে তো ছেদ হবে, তো এইটা কিন্তু কারেক্ট, যে কোনটি ঠিক বলেছে এখানে, তো একে অপরকে স্পর্শ করে না, এটাই তো কারেক্ট হচ্ছে, তো এটাই মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আর যদি এখানে দেখো নিচে রয়েছে সব কটি সত্যি, তো দেখা যাক, এটা তো কারেক্ট, ঠিক আছে, তো কারেক্ট এটা। নেক্সট কী বলছে, নেক্সট বলছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স শক্তি প্রবাহ বাড়িয়ে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের শক্তি প্রবাহ বাড়িয়ে বাড়ানো যায়। দেখো তুমি যদি একটা লোহার দণ্ড নাও, ঠিক আছে, এবং তার চারপাশে যদি এরকম তারের কুণ্ডলীকে যদি তুমি এখানে জড়ানোর পর তুমি যদি এখানে ভোল্টেজ বাড়িয়ে দাও, শক্তি প্রবাহ যদি বাড়িয়ে দাও, তুমি দেখবে ম্যাগনেটিক যে ফিল্ড লাইন্স আছে সেটা বেড়ে যাচ্ছে, তো এটাও কিন্তু কারেক্ট, দিস ওয়ান অলসো কারেক্ট, ঠিক আছে। এবার এটা একটা ছোটো এক্সাম্পল, এটা আমি তোমাদের পরের দিন করাবো, আমি এখনও পর্যন্ত এটাতে যাইনি, এটা অ্যাকচুয়ালি রেলে পড়ার প্রশ্ন নিয়েছিলাম, সেই জন্য এই এক্সট্রা একটা লাইন চলে আসছে তোমাদের, ঠিক আছে, এটাও কারেক্ট। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের একটি নির্দিষ্ট দিক আছে, ডেফিনেটলি আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ভিতরে, আমরা একটু আগেই পড়েছি যে ইনসাইডে আমরা দেখতে পাবো সাউথ টু নর্থ যাচ্ছে, আর আউটসাইডে ও মানে আউটসাইডে আমরা দেখতে পাবো নর্থ টু সাউথ যাচ্ছে, তো ডেফিনেটলি এর একটা কিন্তু নির্দিষ্ট দিক নির্দেশ আছে, তো অ্যান্সার কোনটা হবে, ডি, অর্থাৎ সবকটি সত্য। তো দেখতে পেলে রেলে কেমন করে প্রশ্ন, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। আর এই প্রশ্নটা আমি আগেও করিয়েছিলাম, ঠিক আছে, এই প্রশ্নটা আমি কিন্তু আগেও করিয়েছি, মানে কয়েক বছর আগেও এই ধরনের একটা প্রশ্ন আমি করিয়েছিলাম, সেম প্রশ্ন, শুধু এই বিটা এক্সট্রা দিয়ে এটাকে করিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, তো এটাও কারেক্ট ছিল আমাদের, বেসিক্যালি লিখে দিই সব কটা কারেক্ট, নাহলে লিখছি যখন। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি যত কাছাকাছি আসবে, ঠিক আছে। আচ্ছা এই প্রশ্নটা এক্স্যাক্টলি কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2022-এ পড়েনি, এর ওপর বেস করে পড়েছে, সেখানে এই লাইনটা ছিল, এটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি। তো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি যত কাছাকাছি আসবে তত কী হবে, শক্তি বাড়বে, তোমাদের বলেছি যে যেখানে যেখানে নর্থ আর সাউথ দেখা যায়, মানে পোল দেখা যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কী হচ্ছে, দেখো কাছাকাছি চলে আসছে, এই যে এই অংশটা, এই অংশটা দেখো কাছাকাছি চলে আসছে, এই অংশটা কাছাকাছি চলে আসছে, যত কাছাকাছি আসবে তত শক্তিশালী বেশি হবে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, তত বেশি কী হবে, শক্তিশালী হবে, আর যত দূরে দূরে যাবে তত শক্তিশালী কম হবে, ঠিক আছে। ইজি কোশ্চেন্স এগুলো।
তবুও এই প্রশ্নগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি লাইন দিয়ে বলে কোন স্টেটমেন্ট সত্যি, তোমরা গোলাবে। আরেকটা জিনিস, এই কোশ্চেনগুলো কেন রেলের ফেভারিট, কারণ প্রশ্নগুলো লাইনে হয়, অর্থাৎ এটা পুরো লাইন লেখা থাকে, পড়তে গেলে সময় লাগে, মানে টাইম কনজামশন বেশি হয় এই জন্য। আর যার থিওরি জানা নেই সে আরও বেশি সময় লাগবে। সেভাবে আমি তো চ্যাপ্টার পড়ে এসেছি, বাট পারছি না কেন? কারণ ওই যে লাইন পড়তে গিয়ে গুলিয়ে যাচ্ছে। অর্থাৎ অপশান এলিমিনেশন পদ্ধতি, লাইনের ভাষাকে বোঝা খুব জরুরি। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলি ম্যাগনেটের কোথায় কাছাকাছি আসে? আমরা সবাই জানি দুই মেরুতে কিন্তু কাছাকাছি আসে। এবার একটা বলেছে যে কখনোই কাছাকাছি আসে না, দেখো ছেদ করে না, পয়েন্ট টু বি নোটেড। এখানে যদি বলতো ছেদ করে না তাহলে কারেক্ট অ্যান্সার হতো, ছেদ করে না এটা কারেক্ট, ঠিক আছে, কিন্তু কাছাকাছি আসে না এটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে। কাছাকাছি আসে কিন্তু ছেদ করবে না, পয়েন্ট টু বি নোটেড। কাছাকাছি আসবে কিন্তু ছেদ করে না, ঠিক আছে। যদি বলে কাছাকাছি আসে কিন্তু ছেদ করে না, সেটা কারেক্ট। যদি বলে কাছাকাছি আসে এবং ছেদ করে তাহলে কিন্তু সেটা রং হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড, অর্থাৎ ভাষা দেখে কাজ করবে। তো এখানে একটা সিম্পল কোশ্চেন দিয়েছে, কিন্তু এর বাইরেও আরও জটিল করে দেওয়া হতে পারতো, সেই জন্য আমি তোমাদের বলে দিলাম পয়েন্টটা। তো দুই মেরুতে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বলছে চুম্বকের শক্তি কোথায় সব থেকে বেশি হয়? চুম্বকের শক্তি আমরা একটু আগেই পড়েছি যে দুই মেরুতে সব থেকে বেশি হয়। এখানে বলেছে উত্তর মেরুতে বেশি, দক্ষিণ মেরুতে কম, ইত্যাদি তো হয় না। তো চুম্বকের শক্তি কিন্তু দুই মেরুতে সব থেকে বেশি হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি ভৌগোলিক ক্ষেত্রের সাথে, ঠিক আছে, ভৌগোলিক ক্ষেত্রের সাথে হবে এটা, ভৌগোলিক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে? দেখো এখানে কোনো অ্যান্সারই কারেক্ট নয়। অ্যাজ পার এনসিইআরটি আগে বলা হতো 15 ডিগ্রি, বাট হুইচ ইজ রং অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওই জন্য আমিও এখানে তোমাদের কারেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে 11 ডিগ্রি। এখন এইটা বিভিন্ন জায়গায়, যেমন অনেক জায়গায় 11.3 দেওয়া থাকে, অনেক জায়গায় 11.5ও দেওয়া থাকে, এত ডিগ্রি করে দেওয়া থাকে। 11.5 ডিগ্রি পর্যন্ত ঠিক আছে, 11 ডিগ্রি হলেও ঠিক আছে, ঠিক আছে। রেল একসঙ্গে সব কটা অ্যান্সার দেবে না, তো এটা 11 ডিগ্রি হলেও চলবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি 11 ডিগ্রি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় তোমাদের একটা চিত্র দিয়ে দেখাই, জাস্ট এ মিনিট। এই ছবিটাকে ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা কালো স্ট্রেট লাইন আছে আর একটা কালো ডটেড লাইন আছে, ঠিক আছে। এই যে কালো স্ট্রেট লাইন, এই যে কালো স্ট্রেট লাইন, এই কালো স্ট্রেট লাইনটা হচ্ছে আসলে আমাদের জিওগ্রাফিক্যাল লাইন। কী লাইন? এটাকে আমরা বলি জিওগ্রাফিক্যাল লাইন, ঠিক আছে, ভৌগোলিক রেখা, জিওগ্রাফিক্যাল লাইন, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল লাইন হচ্ছে এক্স্যাক্টলি সেই লাইন যেটা দুটো পোল বা দুটো মেরুকে কানেক্ট করে। মানে এইখানে কোথাও আমাদের অ্যাকচুয়ালি, এই জায়গায় কোথাও আমাদের আছে অ্যাকচুয়ালি নর্থ পোল, আমি উপরে এখানে এন বলে লিখছি, আর নিচে এরকম জায়গায় কোথাও, এরকম জায়গায় মানে এই যে এখান দিয়ে বেরিয়েছে এরকম জায়গায় কোথাও আমাদের আছে হচ্ছে সাউথ পোল, আমি এস বলে লিখছি, ঠিক আছে। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবে, এই যে পৃথিবী নিজেই কিন্তু একটা ম্যাগনেট হিসাবে কাজ করে, ঠিক আছে। পৃথিবী নিজেই কিন্তু একটা ম্যাগনেট হিসাবে কাজ করে, পয়েন্ট টু বি নোটেড। পৃথিবী নিজেই কী করে? একটা ম্যাগনেট হিসেবে কাজ করে, একটা বিশাল বড় ম্যাগনেট হিসেবে কিন্তু পৃথিবী কাজ করে, এবং পৃথিবীর এই ম্যাগনেটের শেপটা অনেকটা দণ্ডচুম্বক হিসেবে থাকে। তোমরা সবসময় মাথা রাখবে পৃথিবীর যে উত্তর গোলার্ধ, ঠিক আছে, পৃথিবীর যে উত্তর গোলার্ধ মানে উত্তর মেরু বলতে চাইছি এখানে, উত্তর মেরু, আর এটা তো দক্ষিণ মেরু। মনে রাখবে পৃথিবীর উত্তর মেরুতে পৃথিবীর যে চুম্বক আছে তার দক্ষিণ মেরু অবস্থান করে, পয়েন্ট টু বি নোটেড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যে মেরু বলবে তার উল্টোটার চুম্বক মেরু অবস্থান করবে সেখানে। অর্থাৎ এখানে উত্তর মেরু হলে পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু সেখানে অবস্থান করে, আর পৃথিবীর চুম্বকের দক্ষিণ মেরু ওখানে অবস্থান করে, আর উত্তর মেরু অবস্থান করে পৃথিবীর যে উত্তর মেরু আছে সেখানে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। পৃথিবীর উত্তর মেরু আমি নিচে রেখেছি, এই যে পৃথিবীর উত্তর মেরু, ঠিক আছে। দেখো এই যে পৃথিবীর উত্তর মেরু, সেখানে অবস্থান করছে ম্যাগনেটের দক্ষিণ মেরু, আর পৃথিবীর যেখানে দক্ষিণ মেরু সেখানে অবস্থান করবে ম্যাগনেটের উত্তর মেরু, পয়েন্ট টু বি নোটেড। এই যে লাল আর নীলে যেটা রয়েছে এটা হচ্ছে ম্যাগনেট। এবার এটা কী ম্যাগনেট? এটাকে বলা হয় আর্থস ম্যাগনেট, অর্থাৎ আর্থ ম্যাগনেটিক পোল। এই যে এন, এটা হচ্ছে ম্যাগনেটিক পোল। এটাকে আমরা কী বলবো? এটাকে আমি এখানে লিখতেই পারি, বাট ঠিক আছে চলো, একটু ঘিজিবিজি হয়ে যাবে বলে লিখতে চাইছিলাম না, একটু মুখে বলে দিতে চাইছিলাম। এটাকে আমরা বলবো চুম্বকীয়, পৃথিবীর যে চুম্বকীয় চুম্বক আছে তার যে মেরু সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আরেকবার রিপিট করে দিচ্ছি যদি কারো কনফিউশন থাকে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ মেরুতে পৃথিবীর ম্যাগনেটের উত্তর মেরু অবস্থান করে,
আর পৃথিবীর উত্তর মেরুতে পৃথিবীর ম্যাগনেটের দক্ষিণ মেরু অবস্থান করে। ঠিক আছে, অর্থাৎ ম্যাগনেটের মেরু আর পৃথিবীর নিজস্ব মেরু এক হবে না, বিপরীত ধর্মী হবে। আশা করি বোঝাতে পারছি। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে যে ডটেড লাইন্সগুলো আছে, এরকম একটা চিত্র দিয়ে তোমাদের ফিগার বেস কোশ্চেন ফিজিক্সে দিতেই পারে, অলরেডি কেমিস্ট্রিতে দেয়, যে তোমাদের জৈব রসায়নে, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি যেখানে আছে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, যেটা তোমরা এনসিইআরটিতে যে চ্যাপ্টার নাম পাও, তাতে কিন্তু ফিগার বেস প্রশ্ন আগের বছরে এসেছে, 2022-এ করাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নর্থ থেকে, তোমরা কি জানো, সবসময় জানো যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নর্থ থেকে বেরোয় ম্যাগনেটের বাইরে এবং সাউথের দিকে যায়, এখানে কিন্তু তাই হবে এক্স্যাক্টলি। তো ম্যাগনেটের নর্থ কোনটা? পৃথিবীর যেদিকে দক্ষিণ মেরু সেই দিকে আছে ম্যাগনেটের নর্থ, মানে ম্যাগনেটের উত্তর মেরু। তো পৃথিবীর দক্ষিণ মেরু এদিকে, তো ম্যাগনেটের নর্থ এদিকে। এই নর্থ দিয়ে এরা বেরোবে এবং এরা কিন্তু সাউথ দিয়ে, মানে ম্যাগনেটের যে সাউথ আছে সেখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবে। আর ভিতরে প্রবেশ করেই এরা কিন্তু আবার কি বলেছি, ম্যাগনেটের ভেতরে কি হয়, সাউথ থেকে নর্থে যায়। তো দেখো এরা কিন্তু আবার সাউথ থেকে নর্থে যাবে। ঠিক আছে, সাউথ থেকে নর্থে যাবে এবং যেই বাইরে বেরোবে তখন নর্থ থেকে সাউথে যাবে। প্রশ্নটা কেমন দিতে পারে, নেক্সট প্রশ্ন আলোচনা করার সময় তোমাদের বলে দিচ্ছি। এটা আশা করি বোঝাতে পেরেছি। ও আরেকটা যেটা জিনিস, যেটার জন্য এটা খুললাম আমি, সরি, সেটা বলতে তো ভুলে যাচ্ছিলাম ইমিডিয়েটলি। দেখো একটা মিনিট, হ্যাঁ, যেটা বলতে চাইছি, এই যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে দেখেছো, এই যে অ্যাঙ্গেল, এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেল, নিচে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটার কথাই ওখানে বলতে চাওয়া হচ্ছিল। অর্থাৎ পৃথিবীর যে অ্যাকচুয়ালি ভৌগোলিক অক্ষরেখা, এটা জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস লাইন বা ভৌগোলিক অক্ষরেখা, একে বলা হয় ভৌগোলিক অক্ষরেখা আর চৌম্বকীয় অক্ষরেখা। ঠিক আছে, ভৌগোলিক অক্ষরেখা আর এই যে ডটেড লাইন, এটা হচ্ছে চুম্বকীয় অক্ষরেখা। তো এই যে চুম্বকীয় অক্ষরেখা আর ভৌগোলিক অক্ষরেখার মধ্যে এখানে দেখো 11.5 আছে, যতদূর আমার চোখ যাচ্ছে, কারণ আমার চোখ অতটা ভালো এখন আর নেই, তো আমি খুব কাছের দৃষ্টি আমার গেছে, দূরের দৃষ্টি ভালো। যাই হোক, তো এটাকে কি বলে বলো তো, প্রেস বায়োপিয়া বলে না মায়োপিয়া বলে, নিজেরা অ্যান্সার দিও, তোমাদের আমি লাইটে অনেকবার করেছি এটাকে। যাই হোক, তো এই যে এখানে লেখা আছে, সম্ভবত আমার চোখ যতদূর পড়ছে 11.5 লেখা আছে, 11.5 যেটা লেখা আছে এটা কিন্তু কারেক্ট, কারণ এই দুটোর মধ্যে 11 ডিগ্রি অনেক জায়গায় লেখা থাকে, অনেক জায়গায় 11.3 লেখা থাকে, অনেক জায়গাতে আবার 11.5ও লেখা থাকে। কারেক্ট অ্যান্সার উইল বি 11.5, কিন্তু 11ও নেওয়া হয় অ্যান্সারে। ঠিক আছে, তো তোমরা এইটা দেখতে পাচ্ছ, আশা করি বোঝাতে পেরেছি যে কোন অ্যাঙ্গেলটার কথা আমি বলছিলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটার অ্যান্সার তো আগেরটা করার সময় বলেই দিয়েছি যে কেমন, সেটা হচ্ছে দণ্ডচুম্বকের মতো হয়। ঠিক আছে, দেখিয়েও দিয়েছি। এবার নতুন ফিগার বেস প্রশ্ন কী পড়তে পারে, এই প্রশ্নটা পরের দিন রাখবো ভেবেছিলাম, তো যাই হোক তবু এখানে বলে দিচ্ছি। ধরো এখানে একটা পৃথিবী এঁকে দিয়েছে তোমাদের, এখানে একটা পৃথিবী এঁকে দিয়েছে, ঠিক আছে, এখানে একটা পৃথিবী এঁকে দিয়েছে, এখানে একটা পৃথিবী তোমাদের এঁকে দিয়েছে, এর মাঝখানে করে দিয়েছে ইউ শেপ, এর মাঝখানেও করে দিয়েছে ইউ শেপ, এর মাঝখানে এঁকে দিয়েছে তোমাদের দণ্ডচুম্বক, এর মাঝখানে এঁকে দিয়েছে তোমাদের দণ্ডচুম্বক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এখানে আছে তোমাদের নর্থ, এদিকে আছে সাউথ, এখানে নর্থ, এদিকে আছে সাউথ, এখানে নর্থ, এদিকে আছে তোমাদের সাউথ, এখানে আছে নর্থ, এদিকে আছে তোমাদের সাউথ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার একটা জিনিস দেখো কীভাবে কোশ্চেনটা ফ্রেম করে রেল, ও তোমাকে এরকমভাবে বলে দেবে যে কোন চিত্রটা সঠিক। ঠিক আছে, কোন চিত্রটা সঠিক তুমি বলবে। ঠিক আছে, এরকম একটা ফিগার এঁকে দিল, আর একটা ফিগার তোমাকে দিল এরকম একটা, আর একটা ফিগার দিল এরকমভাবে, এবং এখানে আর একটা ফিগার দিল, দিয়ে ওপর দিকে করে দিল। কোনটা রাইট বলো? দেখো ইউগুলো তো কেটে যাবে, কারণ আমরা জানি পৃথিবীর যে চুম্বক সেটা দেখতে দণ্ডচুম্বকের মতো, তো ইউগুলো ফার্স্ট কেটে দাও। ঠিক আছে, যে ডিপে পড়বে না তার সমস্যা। এবার এই দুটোর মধ্যে কোনটা আনসার হবে? এখানে দণ্ডচুম্বক আছে, এখানে দণ্ডচুম্বক। আমরা জানি যে দেখো এই যে এন আর এস লেখা আছে, এগুলো কিন্তু পৃথিবীর মেরুর কথা বলা আছে। এই যে এন, এখানে যতগুলো এন আর এস লেখা আছে সব পৃথিবীর মেরুর কথা বলা আছে। ভালো করে বুঝবে কি করা আছে এখানে, পৃথিবীর মেরুর কথা কিন্তু বলা আছে। তাহলে আমরা জানি পৃথিবীর মেরুর যেদিকে, পৃথিবীর মেরুর উত্তর যেদিকে, চুম্বকের সাউথ সেদিকে হবে। পয়েন্ট টু বি নোটেড। পৃথিবীর মেরু যেদিকে উত্তর মেরু, পৃথিবীর যেদিকে উত্তর মেরু, চুম্বকের সেদিকে সাউথ হবে, আর যেদিকে সাউথ চুম্বকের সেদিকে নর্থ হবে। আর চুম্বক রেখাগুলো নর্থ টু সাউথ যায়, তার মানে এই অপশানটা কেটে যাচ্ছে। এখানে দেখো সাউথ টু নর্থ বেরোচ্ছে, দেখো এই রেখাগুলো সাউথ টু নর্থ বেরোচ্ছে। এই যে নর্থ আর এই যে সাউথ, এটা হচ্ছে পৃথিবীর নর্থ আর সাউথ।
পৃথিবীর চুম্বকের নয়, পৃথিবীর নর্থ যেদিকে পৃথিবীর চুম্বকের সাউথ সেদিকে হবে। তার মানে এই যে রেখাটা আঁকা রয়েছে তো রং আঁকা রয়েছে, তার মানে কারেক্ট অ্যান্সার উইল বি দিস। অর্থাৎ এখানে আমরা দেখব এটা সাউথ, এটা নর্থ, আর চুম্বকের নর্থ দিয়েই চুম্বকের রেখাগুলো বেরোয়, তো চুম্বকের নর্থ দিয়ে রেখাগুলো বেরিয়ে সাউথে যাবে, চুম্বকের বাইরে এটাই হয়, তো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। তার মানে এটাও কেটে গেল। তাহলে বোঝাতে পারলাম কেমন করে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন আমি তোমাদের যেমনটা বললাম একটু আগে, যে আমাদের পেড কোর্সও আছে, সেখানে তোমাদের করানো হবে, এবং এরকম ধরনের প্রশ্ন তোমাদের ফ্রিতেও দেওয়া হবে, যেমন আলোচনা করে দিলাম। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। এবং সেটা তোমাদের মে মাসে আসবে। মে মাস তো এই 1-2 দিন পর থেকেই পড়তে চলেছে। তো আমি আমাদের গ্রুপ অ্যাডমিনকে বলে দেবো যে কবে আসবে সেটা যেন ডিটেলসে দিয়ে দেওয়া হবে। তোমরা মোটামুটি 2-3 দিনের মধ্যে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, যখন পড়ানো শুরু করেছে তখন খুব ভালো করেই পড়াবো। ওকে, থ্যাংক ইউ। 10টা প্রশ্ন ছিল। রেলে পড়া যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের নেক্সট দিন আমি করিয়ে দেবো, চিন্তা করার কারণে ফ্রিতেই করাবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এগুলো নর্মালি আমি ইউথের বই থেকেই তুলেছি, বাট কোশ্চেনগুলো তো আর ইউথের নয়, কোশ্চেনগুলো রেলওয়ের কোশ্চেন্স। ঠিক আছে, তো তোমরা চাইলে ইউথের বুকস কিনে প্র্যাকটিস করতে পারো, ভালো বই। রেলের জন্য ডেফিনেটলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের জন্য অবশ্যই ভালো বই। ঠিক আছে।